This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ট্যাংরা কাণ্ডে তদন্তে চাঞ্চল্যকর যে মোড় সেদিকে নজর রাখবো। সেইগুলো পুলিশ তদন্ত করে দেখছে, এটা সুসাইড আছে না মার্ডার আছে এটা এই মুহূর্তে বলা মুশকিল আছে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ পাচ্ছি আমরা, প্রসূনদের মেয়ে প্রিয়ম্বদাকে খুনের তথ্য আরো জোরালো হচ্ছে। প্রিয়ম্বদার নাক থেকে বেরোনো ফ্লুইডে খুনের ইঙ্গিত। শ্বাসরোধ করে খুনে বেরোয় এই ধরনের ফ্লুইড, এমনই দাবি ডাক্তারদের। এনআরএসে শুরু হয়েছে 3টি দেহরই ময়নাতদন্ত। আর কি জানা যাচ্ছে জানবো। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুজয় রয়েছেন, সরাসরি কথা বলবো সুজয়ের সঙ্গে। সুজয়, ময়নাতদন্ত চলছে, এখনো পর্যন্ত প্রাথমিকভাবে কি কি তথ্য রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে এই প্রিয়ঙ্বদার নাক থেকে একটি বিশেষ ধরনের তরল বা ফ্লুইড বেরোতে দেখা গিয়েছিল। এই ফ্লুইড কেন বেরোয় সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে যখন কাউকে গলা এবং নাক মুখ একসাথে চিপে দেওয়া হয়, অর্থাৎ স্মদারিং যেটাকে বলা হয়, এক্ষেত্রে পালিশ জাতীয় কিছু দেওয়া থাকতে পারে, যখন এগুলো একসাথে চেপে ধরা হয় তখন সেই থেকে যদি মৃত্যু হয় বা যেটাকে অ্যাসফিক্সিয়াল ডেথ বলা হয়, সেই অ্যাসফিক্সিয়াল ডেথের ক্ষেত্রে এই ধরনের ফ্লুইড, অর্থাৎ মৃত্যু হয়ে যাওয়ার পর এই ধরনের ফ্লুইড বেরিয়ে থাকে। এক্ষেত্রে প্রিয়ঙ্বদাকে সেটাই করা হয়ে থাকতে পারে বলে তদন্তকারীরা মনে করছেন। এই ইঙ্গিত দেখে, নাক থেকে বেরোনো ফ্লুইড দেখে তারা মনে করছেন, এবং সেই কারণেই ময়নাতদন্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। সেই দিকটা, সেই অ্যাঙ্গেলটা, অর্থাৎ এই স্মদারিংয়ের অ্যাঙ্গেল বা অ্যাসফিক্সিয়াল ডেথের অ্যাঙ্গেলটাও খতিয়ে দেখা হচ্ছে। বাকিদের ক্ষেত্রেও ময়নাতদন্ত শুরু হয়েছে, অর্থাৎ এক এক করে ময়নাতদন্ত হবে। সেক্ষেত্রেও বাকিদের শরীরে যে আঘাতের চিহ্ন রয়েছে, দেখতে পাচ্ছ যে মর্গের ছবিটা একটু দেখাই। মর্গ থেকে যে সময় কলকাতা পুলিশের অফিসার তারা বেরিয়ে আসছেন, যেহেতু ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে তারা বেরিয়ে আসছেন। বেশ কিছুটা সময় লাগবে, এখনো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে ময়নাতদন্ত। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুজয়ের সঙ্গে। সুজয় যেমনটা জানাচ্ছিলেন, ট্যাংরায় 3 জনের দেহ উদ্ধার করা গিয়েছে, তাদের ময়নাতদন্ত চলছে। ময়নাতদন্ত শেষ হতে আরও ঘন্টাখানেকেরও বেশি সময় লাগবে। সুজয়, প্লিজ কন্টিনিউ, যেমনটা জানাচ্ছিলে। আমাদের প্রতিনিধি সুজয় এই মুহূর্তে রয়েছে, প্রত্যেক মুহূর্তের আপডেট জানাচ্ছেন আমাদের প্রতিনিধিরা। এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আমরা জানতে পারছি, প্রসূনদের মেয়ে প্রিয়ম্বদা, তাকে খুনের তত্ত্ব আরও জোরালো হচ্ছে। তার নাক থেকে এক ধরনের ফ্লুইড পাওয়া গেছে, সেই ফ্লুইডে, নাক থেকে বেরোনো এই ফ্লুইডে খুনের ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। শ্বাসরোধ করে খুনের সময় এই ধরনের ফ্লুইড বেরোয়, এমনটাই দাবি ময়নাতদন্তকারী চিকিৎসকদের। এনআরএসে ময়নাতদন্ত শুরু হয়েছে 3টি দেহরই। আরও ঘন্টাখানেক পরে গোটা ছবিটা আরও স্পষ্ট হবে। এই মুহূর্তে আপনাদের সরাসরি ছবি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন এই মুহূর্তে এনআরএসে। ময়নাতদন্তকারী চিকিৎসকরা তারা এই মুহূর্তে এনআরএসে রয়েছেন, ময়নাতদন্ত করতে ঢুকছেন তারা এই মুহূর্তে। ট্যাংরা থেকে উদ্ধার হওয়া একই পরিবারের 3 জনের দেহ, সেই 3টি দেহরই ময়নাতদন্ত চলছে এনআরএস হাসপাতালে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের তত্ত্ব আরও জোরালো হচ্ছে। প্রিয়ম্বদার নাক থেকে যে ফ্লুইড বেরিয়েছে, সেই ফ্লুইড থেকে খুনের ইঙ্গিত মিলেছে। শ্বাসরোধ করে খুনে বেরোয় এই ধরনের ফ্লুইড, এমনই দাবি ডাক্তারদের। আমার প্রতিনিধি আমাদের সুজয় রয়েছেন এই মুহূর্তে। সুজয়, এই মুহূর্তে কি চলছে এনআরএসে? দীপ, দেখো, এনআরএস মর্গের ভেতরের ছবিটা তোমায় দেখাচ্ছি, যে এখানে তদন্তকারী অফিসার ট্যাংরা থানা তিনি রয়েছেন, এবং গোটা ময়নাতদন্তের প্রক্রিয়া সেটা ভিডিওগ্রাফি করা হবে, সেজন্য ভিডিওগ্রাফি টিম তারা উপস্থিত রয়েছে। কিছু সময় আগে পরিবারের সদস্যরাও এলেন, অর্থাৎ ময়নাতদন্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং যেহেতু 3টি মৃতদেহ রয়েছে, সেই জন্য প্রক্রিয়াটি কিছু সময় দীর্ঘ সময় লাগতে পারে, কিন্তু যা একটি প্রাথমিক ইঙ্গিত তোমায় বললাম যে প্রিয়ঙ্বদার নাক থেকে যে ফ্লুইড বেরোনোর তথ্য অ্যাসফিক্সিয়াল ডেথের ক্ষেত্রে এই ধরনের হয়ে থাকে, এক্ষেত্রে প্রিয়ঙ্বদার ক্ষেত্রেও তেমনটা হয়েছে বলেই তদন্তকারীরা মনে করছেন। সেক্ষেত্রে স্মদারিং, অর্থাৎ নাক মুখ চেপে ধরে কাউকে যদি হত্যা করা হয় তখন নাকের থেকে এই ধরনের ফ্লুইড বেরিয়ে যায়। সেক্ষেত্রে প্রিয়ঙ্বদার ক্ষেত্রে কি হয়েছে বা তেমনটাই হয়েছে কিনা সেটা জানার জন্য ময়নাতদন্তের যে ময়নাতদন্তকারী নজর রাখো, পরবর্তীতে আবার তোমার সঙ্গে এই নিয়ে কথা হবে। ট্যাংরা কাণ্ডের তদন্তের চাঞ্চল্যকর মোড়। দোতলা 3টি আলাদা ঘর থেকে 3টি দেহ উদ্ধার। 3 তলা জুড়েই মিলেছে রক্তের দাগ। 3 তলা ডাইনিং স্পেস, বাথরুমের দেওয়াল, মেঝে থেকে মিলেছে রক্ত, মিলেছে ছুরিও। কথা বলবো আমাদের সঙ্গে, আমাদের সকলে সুপ্রিয় রয়েছেন, আমি সুপ্রিয়র সঙ্গে কথা বলবো সরাসরি। সুপ্রিয়, 3টি ঘর থেকে 3টি দেহ উদ্ধার,
এই ঘটনাকে কেন্দ্র এই তথ্য যখন পাওয়া যাচ্ছে তখন পুলিশ কি মনে করছে, কিভাবে এই গোটা ঘটনা ঘটে থাকতে পারে এই বাড়ির মধ্যে? দীপ, দেখো ট্যাংরার এই যে বাড়ি আমার পেছনে রয়েছে, ক্যামেরা পার্সন দীপঙ্কর জানা দেখাচ্ছে যে এই বাড়ির দোতলাতে যে 3টি ঘর রয়েছে সেই 3টি ঘরের পৃথক পৃথক 3টি ঘরের বিছানা থেকে 3 জনের অর্থাৎ 2 মহিলা এবং ওই কিশোরীর দেহ উদ্ধার হয়েছে। কিন্তু তাদের যখন দেহ উদ্ধার হয় রক্তে বিছানা ভিজে যাচ্ছে, পুরো ভেসে যাচ্ছে, এমনকি তাদের 2 হাতেরই অর্থাৎ 2 মহিলা গৃহবধূ তাদের 2 হাতের শিরা কাটা, এমনকি গলাতেও কিন্তু আঘাতের চিহ্ন পাওয়া গেছে, অর্থাৎ ধারালো কিছু দিয়ে তাদের গলায় আঘাত করা হয় এমন চিহ্নও কিন্তু পাওয়া গেছে। কিন্তু সেই ঘটনা অর্থাৎ তারা যদি নিজেরা আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন বা তাদেরকে যদি কেউ জোর করে তাদের হাতের শিরা কেটে দেয় বা গলায় আঘাত করে ধারালো অস্ত্র দিয়ে, সেই ঘটনা যে ওই দোতলার ঘরে ঘটেনি এমনটা কিন্তু তদন্তকারীরা অনুমান করছেন। তার কারণ এই বাড়ির 3 তলাতে যে ডাইনিং স্পেস রয়েছে বা বাথরুম রয়েছে এবং অন্যান্য যে দেওয়াল এবং মেঝেতে বিভিন্ন জায়গাতে কিন্তু রক্তের নমুনা পাওয়া গেছে। এবং সেই রক্তের নমুনা কী ধরনের পাওয়া গেছে, যে হাতের শিরা যদি কারুর কাটে সেক্ষেত্রে ফিনকি দিয়ে রক্ত বেরোলে যে ধরনের ব্লাড স্টেন হয় ঠিক সেই ধরনেরই কিন্তু নমুনা পাওয়া গেছে, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। আর সেখান থেকেই তদন্তকারীরা যেটা মনে করছেন যে রক্তের নমুনা পাওয়া যাচ্ছে 3 তলাতে, দেহ মিলছে দোতলার 3টি পৃথক পৃথক ঘরে, সেখান থেকেই তদন্তকারীরা যেটা অনুমান করছেন যে 3 তলাতে ঘটনা ঘটার পর তারা দোতলাতে চলে এসছেন কোনোভাবে। এবং সেক্ষেত্রে যদি ওই 2 গৃহবধূ তারা নিজেরাই নিজেদের হাতের শিরা কেটে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন, তারপরে কি তারা ছুটে এসে দোতলার বিছানায় শুয়ে পড়েছিলেন, নাকি তাদের মৃত্যু নিশ্চিত হওয়ার পর কেউ বা কারা তাদেরকে দোতলার বিছানায় এনে শুয়ে দিয়েছিলেন। যদি সেটা হয়ে থাকে তাহলে কি প্রণয় দে এবং প্রসূন দেই এই কাজ করেছিলেন, সেটাই কিন্তু এখন স্পষ্ট হতে চাইছেন তদন্তকারীরা। একেবারে নজর রাখো, সত্যি সত্যি এই 2 ভাই তারাই কি হাতের শিরা কেটে তারপর দ্রুত গতিতে গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলেন, নাকি গোটা ঘটনা অন্য কোনো মাত্রা নিয়েছিল, সেদিকে আমাদের নজর তো থাকবেই। তবে দেখুন, খুব ইম্পর্টেন্ট, এই মাঝরাতে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার পর 1.25 ঘন্টা সময়টা, এই 1.25 ঘন্টা কোথায় ছিলেন 2 ভাই প্রণয় প্রসূন? বাড়ি থেকে বেরিয়ে বাড়ির আশেপাশেই তারা গাড়ি নিয়ে ঘুরছিলেন এমনটাই জানা যাচ্ছে। এরপর একটি জায়গায় তারা নাকি দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন। রাত 2টো নাগাদ তারা যান বাইপাসের দিকে। পুলিশের কাছে এমনটাই দাবি আহত এক ভাইয়ের। ট্রাফিক পুলিশের কাছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেয়েছে লালবাজার। এবার প্রশ্ন হচ্ছে, কেন এক জায়গায় দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন প্রণয় এবং প্রসূন, এটাই এই মুহূর্তে ভাবাচ্ছে পুলিশকে। বাড়ির ভিতরে সিসিটিভি ক্যামেরার ফুটেজও পুলিশ সংগ্রহ করেছে এবং গতকালই বাড়ির বাইরে সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছে। ট্যাংরাঘাটের তদন্তে গোয়েন্দাদের নজরে এখন মঙ্গলবার, অর্থাৎ এই দিনভর মঙ্গলবার গোটা দিন ফোনে পাওয়া যায়নি 2 ভাইয়ের স্ত্রীকে, এমনটাই দাবি দে পরিবারের একাধিক আত্মীয়র। মঙ্গলবার সন্ধ্যায় এক ভাইকে বাড়ি থেকে বেরোতে দেখেন প্রতিবেশীরা, কিন্তু পরিবারের বাকি সদস্যদের দেখা যায়নি। বেল বাজিয়েও মঙ্গলবার বিকেলে সাড়া পাননি এক পাওনাদার। তবে কি মঙ্গলবার দিনের বেলাতেই 3 জনের মৃত্যুর সময় নিশ্চিতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। আজ দুপুরের মধ্যে ময়নাতদন্ত সম্পূর্ণ হবে। পরিবারের আর্থিক হাল জানতে আজ হিসেব রক্ষককেও ট্যাংরা থানায় তলব করেছে পুলিশ। ট্যাংরায় বাড়ি 3 মহিলা সদস্যের মৃত্যু এবং বাইপাসে গাড়ি দুর্ঘটনায় 3 জন পুরুষ সদস্যের আহত হওয়ার ঘটনায় এবার ড্রাগ ওভারডোজ রহস্য। হাসপাতাল সূত্রে খবর, গাড়ি দুর্ঘটনায় আহত বড় ভাই প্রণয়দের বয়ানে ড্রাগ ওভারডোজ কথাটির উল্লেখ রয়েছে। তারই সঙ্গে গাড়িতে ছিল তার নাবালক ছেলে এবং ছোট ভাই প্রসূন দে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ট্যাংরার বাড়িতে 2 জায়ের সঙ্গে ছোট ভাই প্রসূনের কিশোরী মেয়েরও দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবরে ওই কিশোরীর পায়েসে ঘুমের ওষুধ বা মাদক মিশিয়ে খাইয়ে তারপর তাকে শ্বাসরোধ করে খুন করা হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, ওই কিশোরীর পায়েসে মাদক বা ঘুমের ওষুধ কে মিশিয়েছিল? এই রহস্য আরও জোরালো হচ্ছে। আর দুর্ঘটনায় আহত ছোট ভাই প্রসূনের দাবি, দুর্ঘটনার সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন এবং গাড়ি চালানোর সময় তিনি ঘুমিয়ে পড়েন, সেই কারণেই দুর্ঘটনা ঘটে। এই মুহূর্তে আরো বড় একটা আপডেট জানাবো। ট্যাংরা কাণ্ডে আর্থিক অনটনের তত্ত্ব আরো স্পষ্ট হচ্ছে। এই মুহূর্তের বড় আপডেট পাচ্ছি আমরা, ট্যাংরা কাণ্ডে আর্থিক অনটনের তত্ত্ব আরো স্পষ্ট হচ্ছে।
নতুন করে ট্রেড লাইসেন্স রিনিউ করায়নি দে পরিবার। ট্যাংরার দে পরিবার তারা ট্রেড লাইসেন্স রিনিউ করায়নি, আর্থিকভাবে বিপর্যস্ত। পুরসভাকে জানিয়েছিল দে পরিবার। এই মুহূর্তে আরো বড় একটা ব্রেক করছে টিভি9 বাংলা। ট্যাংরা কাণ্ডে দে পরিবারের আর্থিক অনটনের তত্ত্ব এবার আরো স্পষ্ট হলো। নতুন করে ট্রেড লাইসেন্স রিনিউ করায়নি দে পরিবার। পুরসভাকে তারা জানিয়েছিল তারা ট্রেড লাইসেন্স রিনিউ করাবে না। এই মুহূর্তে নতুন আপডেট পাচ্ছি আমরা, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সহকর্মী সায়ন্ত থাকবেন, বিস্তারিত জানাবেন। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, পুরসভাকে এই পরিবার কি জানিয়েছিল? নতুন করে ট্রেড লাইসেন্স রিনিউ করায়নি দে পরিবার। পুরসভার কাছে তারা আর্থিকভাবে বিপর্যস্ত এই কথা জানিয়েছিল দে পরিবার। এই মুহূর্তে ট্যাংরা কাণ্ডে আরো পরিষ্কার হচ্ছে আর্থিক অনটনের তত্ত্ব, আরো স্পষ্ট হয়ে গেল। দে পরিবার তারা আর্থিক অনটনে ভুগছিল। আমাদের সঙ্গে সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, দে পরিবার পুরসভাকে ঠিক কি জানিয়েছিল পরিষ্কার করে জানতে চাইবো। আর্থিক অনটনের তত্ত্ব আরো স্পষ্ট হচ্ছে এই ঘটনায়। একদমই, দেখো দে পরিবারের যে ফ্যাক্টরি ছিল, অর্থাৎ তারা যে চামড়ার আর কারখানা ছিল, গ্লাভস তৈরি করতো, একাধিক কারখানা ছিল। মূলত তাদের দুটি ট্রেড লাইসেন্স ছিল। 2023-24 অর্থবর্ষের ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণের পর 2024-25 অর্থাৎ গত অর্থবর্ষে তারা কিন্তু ট্রেড লাইসেন্স আর পুনর্নবীকরণ করেনি, অর্থাৎ রিনিউ করেনি। তারা পুরসভাকে জানিয়েছিল যে তারা ভয়ঙ্কর অর্থ কষ্টে রয়েছে, তাদের কাছে বেতন দেওয়ার মতো জায়গা নেই, কর্মীদের বেতন দিতে পারছেন না। ইউক্রেন যুদ্ধের পর বিভিন্ন এক্সপোর্টার তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এমনকি মোট 9 জন এক্সপোর্টারের সঙ্গে তারা যুক্ত ছিল, যার মধ্যে 6 জন মুখ ফিরিয়ে নিয়েছে, 3 জন মাত্র রয়েছেন, কিন্তু তারাও সঠিকভাবে ব্যবসা করছে না। স্বাভাবিকভাবেই চরম অর্থনৈতিক সংকটে তারা পড়েছেন, এমনকি ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার মতো উপক্রম তৈরি হয়েছে। এই যাবতীয় বিষয় জানিয়ে কিন্তু ট্রেড লাইসেন্স ডিপার্টমেন্টকে, যারা তাদের সঙ্গে ট্রেড অফিসার রয়েছে, তাদেরকে জানিয়েছিল যে এই অর্থনৈতিক অবস্থায় তারা ট্রেড লাইসেন্সের পুনর্নবীকরণ করবেন না। অর্থাৎ গত অর্থবর্ষ থেকে তারা যে ফ্যাক্টরি চালাচ্ছিল তার কোনো ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণ হয়নি। অর্থনৈতিক সংকট কতটা আষ্টপৃষ্ট ধরেছিল তার আরও একটি প্রমাণ হচ্ছে তারা যে পুরসভা থেকে আর্জি জানিয়েছিল যে পুনর্নবীকরণ করা হচ্ছে সেটা যদি করে দেওয়া হয় পরবর্তীকালে তারা টাকা পে করে দেবে। অর্থাৎ তারা ধারে পুনর্নবীকরণ করার কথা বলেছিল, কিন্তু পুরসভা থেকে জানিয়ে দেওয়া হয়েছিল এরকম কোনো সংস্থান পুরসভার আইনে নেই। পুনর্নবীকরণ করতে গেলে টাকা দিতে হবে এবং সেই অনুযায়ী ট্রেড লাইসেন্স রিনিউ হবে। তাই সেক্ষেত্রে তাদেরকে টাকা না থাকায় তারা কিন্তু ট্রেড লাইসেন্স রিনিউয়াল করেনি। একটা জিনিস আরো স্পষ্ট হচ্ছে যে ট্রেড লাইসেন্স রিনিউ করা যাদের কাছে পয়সা নেই, কারখানার কর্মীদের বেতন দেওয়ার পয়সা নেই, সেই পরিবারের আর্থিক অনটনের তথ্য তো পরিষ্কার হয়ে যাচ্ছে। একদমই, আর্থিক অনটনে কিন্তু ভয়ঙ্করভাবে ছিল। এমনকি ট্রেড লাইসেন্স ডিপার্টমেন্ট সূত্রে খবর, তাদের সঙ্গে যে কর্মীদের অর্থাৎ ট্রেড লাইসেন্স ডিপার্টমেন্টে যাদের যাদের সম্পর্ক ছিল তাদেরকে নাকি বলা হয়েছিল যে এমন অবস্থা দাঁড়িয়েছে যে তারা ঘরটা, তাদের যে বাড়ি, সে বাড়ি বেচে বিক্রি করে দিতে হবে। কারণ কর্মীদের বেতন 1.5 মাস নাকি তারা, জবে ঘটনাটি ঘটেছে, 1.5 মাস নাকি তারা দিতে পারেনি। পরবর্তীকালে তারা টাকা কোনোভাবে মিটিয়েছিল। অর্থাৎ বেতনের ক্ষেত্রে সমস্যা হওয়া, এক্সপোর্টার মুখ ফিরিয়ে নেওয়া, আর যে ধরনের তারা ফ্যাক্টরি কাজ করছে কাঁচামাল, সে কাঁচামাল আনার ক্ষেত্রে সমস্যায় পড়েছিল। একাধিক তথ্য কিন্তু ট্রেড লাইসেন্স ডিপার্টমেন্ট সূত্রেই জানা যাচ্ছে। অর্থাৎ তারা যে অর্থনৈতিক সংকটে ছিল এবং সেটা যে অত্যন্ত ভয়াবহভাবে ছিল সেটা কিন্তু এই সূত্রে, এই খবর থেকে প্রমাণিত। আমি জানি এটা হয়তো বলাটা অত্যন্ত কঠিন, কিন্তু একটা প্রশ্ন এখানে মনে জাগে যে কত টাকার দেনা থাকতে পারে, কত টাকার দেনা হলে একটা পরিবার একে সঙ্গে সব পরিবারে 6 জন মিলে তারা এমন কোনো মর্মান্তিক পরিণতির কথা ভাবতে পারে। আমি আসছি তোমার কাছে। তবে গতকালে আমরা আপনাদের দেখিয়েছিলাম যারা এই কারখানায় কাজ করেন সেই শ্রমিকদের বক্তব্য, তারা কিন্তু পরিষ্কার ইঙ্গিত দিয়েছিলেন। সেই বক্তব্য আরো একবার শোনাই আপনাদের। হ্যাঁ, ব্যবসা বলতে দুর্গাপুজোর পর থেকে একটু ডাউন ছিল। পুজোর পর থেকে, পুজোর আগে অবধি ঠিকঠাক কাজ ছিল, তারপর তো একটু ডাউন হয়ে গেছে। কেন সেটা আমরা কি করে জানবো? আমরা পুরনের লেবার, মানে যতটা করি ততটাই আমরা পয়সা পাই। তো আমাদের এসব নিয়ে মানে কোনো অতটা জানতামও না, ঠিক বলতেও পারবো না। কারণ কোম্পানির জায়গায় থাকতো, নিজের মতন গাড়ি করে আসতো, লাভতো, অফিসে বসতো, আবার অফিস থেকে নিজের হিসাব কিতাব করে আবার চলে যেত। দুই ভাই ব্যবসা করতো। ছোটো ভাইটাকে বেশি দিয়ে, বড়ো ভাইটাও আসতো, কিন্তু আমাদের মানে স্টাফ লেবারদের ঘরে উনি মানে ছোটো ভাইটাই বেশি আসতো, বড়ো ভাইটাকে দেখিনি আসতে, কিন্তু অফিসে থাকতো নি। না, এই লকডাউনের পর থেকে একটু ঢিলা হয়ে গেছে, তারপর পুজোর পর থেকে আরও মোটামুটি ঢিলা হয়ে গেছে। আগে কিরকম পার ডে ব্যবসা ছিল, এখন কিরকম? আগে তো ভালোই ব্যবসা। পার ডে অ্যামাউন্ট কিরকম ছিল ব্যবসা? অ্যামাউন্টটা তো বলতে হবে সেটা, তাও বাইরে 15-20টা পার্টি মাল নিয়ে যেত। পুজোর পর থেকে? পুজোর পর থেকে এই
মাসে হয়তো একটা দুটো আসে, যেরকম রিসেন্টলি 7-8 জন মাল নিয়ে গেছে।